This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের আরও একবার স্বাগত জানাই। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। পাঁচটা মানেই জানেন পাঁচ কথা। দিনভর ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরি, কিন্তু পাঁচ কথায় আমরা গুরুত্বপূর্ণ খবরগুলো একটু বিশ্লেষণ করি, একটু গভীরে যাই, আর লেটেস্ট তথ্য কী প্রশ্ন, সে প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি। আজ পাঁচ কথায় মূলত দুটো ইস্যু, যে ইস্যুতে আমাদের বিশেষ নজর থাকবে। আসুন বিগ বলে দেখি আজ কোন কোন ইস্যুতে আমাদের বিশেষ নজর। আজকের প্রথম ইস্যু, মহারাজকে পদ্মশ্রী বিতর্কের ঢাক। হ্যাঁ, কার্তিক মহারাজের কথা বলছি। তাকে পদ্মশ্রী সম্মানে সম্মানিত করা হয়েছে। এই বিষয়টা নিয়েও একটা ঢাক ঢাক গুড়গুড়। ইন ডিটেল আপনারা অনেকটাই জেনেছেন, আরও অনেকটা বলবো। আজকে সেকেন্ড ইস্যু কি আছে একবার দেখি। কাঁটাতারে বিএসএফ এর পাশে 15,000, কোট আনকোট 15,000। কেন বলছি? অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। তবে প্রথমেই যে খবরে চোখ রাখবো তা হচ্ছে, হ্যাঁ, পদ্মশ্রী সম্মান। সুখবরটা গতকালই আসে। পদ্মশ্রী সম্মানে সম্মানিত হচ্ছেন বাংলার ঢাকি গোকুলচন্দ্র দাস। উত্তর 24 পরগনার মচলন্দপুরে বাড়িতে তাই অকাল উৎসব। খুব স্বাভাবিকভাবেই এটা অত্যন্ত সম্মানের এবং সম্মাননীয় এক ব্যক্তি গোকুলচন্দ্র। তিনি দারুণ ঢাক বাজার, এটাই জনপ্রিয়তার একমাত্র কারণ নয়। 1.5 দশক ধরে অনেক মহিলা ঢাকি তার হাতে তৈরি হয়েছে। এটা বিস্ময়কর এবং বৈপ্লবিক বললেও এক ফোঁটা কম বলা হয় না। মহিলাদের জন্য 1.5 কেজি ওজনের ঢাক তৈরি করেও তাক লাগিয়েছেন গোকুলচন্দ্র। হ্যাঁ, তার এই সম্মান, তিনি এই সম্মানের যথাযোগ্য প্রার্থী। তবে ঢাকের আবহে ঢাক ঢাক গুড়গুড়ো রয়েছে। কেন বলছি বলি একটু ইন ডিটেল আপনাদের। পদ্মশ্রী এই সম্মান প্রাপকদের তালিকা ঘোষণা হয়, আর তালিকা ঘোষণা হতে বিতর্কের ঢাক বাজতে শুরু করে। পদ্মশ্রী পাচ্ছেন বেলডাঙ্গা ভারত সেবাশ্রম সংঘের কার্তিক মহারাজ। কার্তিক মহারাজ রাজনীতির মানুষ নন, কিন্তু গত 1 বছরে রাজনীতির ময়দানে বারবার তার নাম ঘোরাফেরা করেছে নানা কারণে, আপনারা জানেন। সম্মান পেয়ে কার্তিক মহারাজ বলছেন খ্যাতির বিড়ম্বনা, কিন্তু বাংলার শাসক দলের নেতারা এই সম্মান দেওয়া নিয়ে, মানে কার্তিক মহারাজকে সম্মান দেওয়া নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছেন। কেউ ঘুরিয়ে, কেউ সরাসরি। মানে কার্তিক মহারাজের এই সম্মান প্রাপ্তির পর শাসক দলের 2 নেতার কণ্ঠে কিন্তু আলাদা আলাদা সুর এবং স্বর। শুনুন। মুর্শিদাবাদের বেলডাঙ্গার ভারত সেবাশ্রম সংঘের প্রধান স্বামী প্রদীপ্তানন্দ কার্তিক মহারাজ নামেই বেশি পরিচিত। শক্তিপুর সংঘর্ষ এবং তার পরবর্তী 24-এর লোকসভা নির্বাচনের সময় থেকে বঙ্গ রাজনীতির পরিচিত নাম কার্তিক মহারাজ। রাজনীতির লোক না হয়েও বারবার চর্চায়। কার্তিক মহারাজ যে লোকটা বলে আমি তৃণমূল কংগ্রেসকে এজেন্ট বসতে দেবো না, সে লোকটাকে আমি সাধু বলে মনে করি না। তার কারণ তিনি ডাইরেক্ট পলিটিক্স করে দেশটা সর্বনাশ করছেন। আর ইনকা মকসদ सिर्फ और सिर्फ लोगों की सेवा करना है। बंगाल की सरकार ने उन पर उंगली उठाई, उनका नाम लेकर धमका रही है। কিছুদিন আগেই কার্তিক মহারাজের নাম করে আক্রমণ করেছিলেন ডেবরা তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। এই যে সারগাছি যে এই যে কি আছে কার্তিক মহারাজ, তো ওটাকে সবসময় মনে হয় আমার সময় একদম চুপ করে থাকতো। আমি যতদিন এসপি ছিলাম ওকে একবার ডেকেছিলাম, ভয়ে আসেনি। এই মাঝে মাঝে বেলডাঙ্গায় গন্ডগোল লাগায় যে লোকটা, সে তো একটা আতঙ্কবাদী নিয়ে সাম্প্রদায়িক হাঙ্গামা, একটা দাঙ্গা লাগাবার সবসময় চেষ্টা করে। এই মন্তব্য নিয়ে কম বিতর্ক হয়নি। এবার সেই কার্তিক মহারাজকেই পদ্মশ্রী সম্মানের জন্য বেছে নিল কেন্দ্রীয় সরকার। সন্ত জীবনে সম্মান নিয়ে বিড়ম্বনায় কার্তিক মহারাজ। আমরা সন্ন্যাসী মানুষ, খ্যাতির বিড়ম্বনা রবীন্দ্রনাথের কথায়। প্রথম ফোন করেছিল রাষ্ট্রপতি ভবন থেকে, বায়োডাটা চাইছিল। আমি ওনার সন্ন্যাসীর বায়োডাটা বলতে কিছু। তবে এই বাছাই ঠিক হয়নি বলে সরাসরি আক্রমণ ডেবরার হুমায়ুনের। আমি যেভাবে ওনাকে দেখি আর কি, আপনি তো কথা না পেয়েছে
ভারত সেবাশ্রম সংঘকে আলাদা বন্ধনীতে রেখে কার্তিক মহারাজকে তীর, তালিকাটা নেহাত ছোট নয়। সেবাশ্রম সঙ্গে সঙ্গে আমারও খুব ভালো সম্পর্ক, রামকৃষ্ণ মিশনের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক, কিন্তু এখন গেরুয়া বস্ত্র পরে যদি কেউ মিশনের মানসিকতার বিরোধিতা করে তাহলে তার সঙ্গে তো সম্পর্ক থাকতে পারে না। একটা কোনো ব্যক্তির জন্য সংস্থার বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ থাকতে পারে না। আরএসএস এর ভাবাদর্শে, বিজেপির ভাবাদর্শে বিশ্বাস করে তাদের জন্য পুরস্কার। এই যে এত বড় একটা অভিযোগ আমরা করে আসছিলাম, সেটা যে কার্তিক মহারাজ তাকে দিয়ে বিজেপি প্রমাণ করে দিল যে সবসময় পদ্মের স্ত্রী থাকে না, মাঝে মাঝে পদ্ম বিশ্রীও হয়। তো কার্তিক মহারাজ হিন্দুত্বের ব্র্যান্ড অ্যাম্বাসাডার নন। বিজেপি ঘনিষ্ঠতার জন্য পুরস্কার, এই অভিযোগের আদৌ সারবত্তা আছে কি বলছেন প্রাপক? সেটা তো বিজেপির ঘনিষ্ঠ নয়, তাদের গোয়েন্দা বিভাগ আছেন কেন্দ্রীয় সরকারের, তো তারা এটাকে ওয়াচ করেছেন যে আমি গ্রামে গঞ্জে ঘুরছি, তারপরে মুর্শিদাবাদ জেলায় এতগুলি স্কুল, এত আদিবাসী উন্নয়নের কাজের সঙ্গে যুক্ত রয়েছে, তারা চিন্তা ভাবনা করেছেন। নিশ্চয়ই রাজ্য সরকারের পক্ষ থেকে এখান থেকে কোনো যান, তারা রিপোর্ট নিয়েছেন, রিপোর্ট নিয়ে তার সিদ্ধান্ত নিয়েছেন। কেউ বা বলবে বিজেপির ঘনিষ্ঠ, কেউ বা বলবে দিদির আশীর্বাদ। নিঃসন্দেহে দিদি আমাকে আশীর্বাদ করেছেন। তবে এই যাত্রায় কার্তিক মহারাজের পাশেই দাঁড়িয়েছেন ভরতপুরের হুমায়ুন কবির। বস্তুত দুই হুমায়ুনের দুই সুর। আমরা জেলাবাসী হিসাবে জেলার দুজন মানুষ তারা এই পদ্মশ্রীতে ভূষিত হয়েছে, তাতে আনন্দই লাগছে। এবং মহারাজজিকে এটাই বলবো যে মানুষের কল্যাণে বেশি মানুষের হয়ে কাজ করবেন। একজন জেলার মানুষ হিসাবে সেটা আবেদন রইল। বাংলার রাজনীতিতে বিজেপি নেতাদের সুর এবং কার্তিক মহারাজের সুর প্রায় মিলে যায়। গেরুয়া শিবিরের বিভিন্ন অনুষ্ঠানে কার্তিক মহারাজকে দেখা যায়, যেমন দেখা গিয়েছিল শিলিগুড়িতে সহস্র কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠানে। পদ্মশ্রী সম্মান ঘিরে বিতর্ক অহেতুক, কার্তিক মহারাজের পাশে দাঁড়িয়ে বলছে বঙ্গ বিজেপি, সঙ্গে তৃণমূলকে আক্রমণ। উনি ঠিক করার কে পদ্মশ্রী পাবে না পাবে। এখানকার রাজ্য সরকার যাদেরকে পুরস্কার দিয়েছে তার মধ্যে সমাজবিরোধীও আছে, সেটা কি ঠিক ছিল? তার বলার দম আছে তার নেত্রীর বিরুদ্ধে? তাহলে তো ওখান থেকে সেই দিনই তাড়িয়ে দেবে ধাক্কা মেরে। সেই জন্য নিজের এখতিয়ারের বাইরে আপনিও যাবেন না। কার্তিক মহারাজ পদ্ম পুরস্কার পাবে না তো কে পাবে? হুমায়ুন কবির কে? উনি কি কোনো সামাজিক নেতা? উনি একজন ইসলাম ধর্মাবলম্বী একজন বিধায়ক। বিতর্কের ঢাক কদিন বাজে, দেখার সেটাই। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। অন্যদিকে সাধারণতন্ত্র দিবসের দিন রাজভবনে কলকাতা পুলিশের ব্যান্ডকে ঢুকতে বাধা দেওয়া হয়। চা চক্রে যোগ দিতে গিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ভর্ৎসনা করলেন রাজ্যপালের ওএসডিকেও। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে রাজভবনে পুলিশ ব্যান্ডের সদস্যরা ঢুকেছেন। আমার সহকর্মী দীক্ষার কাছ থেকে জানবো, দীক্ষা, কোনখানে মিসম্যানেজমেন্ট বা কোনোখানে সমন্বয়ের অভাব বা কিছু হয়েছিল? কি কারণে এই পরিস্থিতি? দেখো, রাজভবনের যিনি ভেতরে ঢোকাবার পারমিশন দিয়ে থাকেন, ওএসডি সাধারণত ভেতর থেকে পারমিশন দিয়ে থাকেন, সেই জন্যই মনে হচ্ছে মুখ্যমন্ত্রী ওএসডিকে ডেকে তীব্র ভর্ৎসনা করেন। তার কারণ এসএসবি মুখ্যমন্ত্রী এসে দেখেন যে দুটি ব্যান্ড এখানে বাজাচ্ছে, তার মধ্যে দুটি ব্যান্ডই এসএসবির ব্যান্ড, কিন্তু কলকাতা পুলিশের যে ব্যান্ড তাকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। মুখ্যমন্ত্রী নিজে সেখানে হস্তক্ষেপ করেন এবং ভেতরে বাইরের গেটে যেখান থেকে তারা ওয়েট করছিলেন সেখানে গিয়ে মুখ্যমন্ত্রী নিজে গেছেন। সেখানে ডিজি, মুখ্য সচিব থেকে আরম্ভ করে সবাই, কলকাতা পুলিশ কমিশনার সবাই যান এবং গিয়ে মুখ্যমন্ত্রী ওএসডি ডেকে পাঠান এবং ডেকে পেটে তীব্র ভর্ৎসনা করেন এবং নিজের দায়িত্বে নিয়ে কলকাতা পুলিশের যে ব্যান্ড তাকে ভেতরে ঢোকান। এবং তারপরে তিনি বলেন যে এই রাজভবন সেটা হচ্ছে বাংলার রাজভবন, এখানে আজকের অনুষ্ঠান সমস্ত কিছু খরচ থেকে আরম্ভ করে সবকিছুই হচ্ছে রাজ্য সরকারের। সেক্ষেত্রে রাজভবন ও রাজ্য সরকারের, সেক্ষেত্রে ব্যান্ডকে কেন আটকানো হলো? কলকাতা পুলিশের যেখানে ব্যান্ড বাজা, এসএসবি ব্যান্ড বাজা, কিন্তু কলকাতা পুলিশের ব্যান্ডকে কেন ঢুকতে দেওয়া হলো না, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। ধন্যবাদ দীক্ষা। আসুন এবার সীমান্তের দিকে একটু নজর রাখি। তার কারণ জানেন যে বাংলাদেশিদের মতলব খুব ভালো মতলব নয়, সেই মতলবের অন্ত নেই। বারবার উস্কানি চলছে, প্ররোচনা চলছে। তারা বারবার এই উস্কানি দিয়ে এমনটা চেষ্টা করছেন বলে বিশেষজ্ঞরা বলছেন যে ভারত বুঝি গা লাগাবে বিষয়টাকে, ভারত বুঝি রিয়্যাক্ট করবে। কিন্তু দেশটার নাম ভারত, সেখানে পতাকা হাতে, জাতীয় পতাকা হাতে আজ বিশেষ দিনে সুখদেবপুরের মানুষজন কিভাবে আজকে প্রতিরোধ
গড়ে তুলেছেন সেই ছবি আপনাদের আরও একবার দেখাচ্ছি। সেই ছবি সব কথা বলে। অন্যদিকে আজ শুভেন্দু অধিকারী সেখানে গিয়েছিলেন, সেখানে তিনি আজকে তিরঙ্গা যাত্রা করেন। সকাল থেকে আর সরগরম ছিল মালদার সুখদেবপুর সীমান্ত। বিকেলে সেই সীমান্তে গিয়ে বাংলাদেশকে আক্রমণ শানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হাজার হাজার মানুষের মধ্যে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও নিশানা করতে ছাড়লেন না শুভেন্দু। সব বেড়া হবে, কাঁটাতার হবে। মমতা ব্যানার্জি বলেছিলেন বর্ডারে কাউকে যেতে না, আমরা 15,000 লোক হাঁটছি, বর্ডারে হাঁটছি, ডান দিকে কাঁটাতার। বলছি যে ভারতীয় ভূখণ্ডে জাতীয় পতাকা নিয়ে গর্বের সঙ্গে হাঁটছি। মুখ্যমন্ত্রী দেখে যান, আপনি মুর্শিদাবাদে গিয়ে বলেছিলেন, মালদা এসে বলেছিলেন বিএসএফ কে সাহায্য করতে না, বর্ডারে যেতে না। আমরা ভারতীয়, আমরা বর্ডারে যাব। আপনাদের নিশ্চয়ই মনে আছে 21শে জানুয়ারি মুখ্যমন্ত্রী সীমান্ত পারের মানুষদের উদ্দেশ্য করে কি বলেছিলেন? মনে না থাকলে শোনাবো আপনাদের। শুভেন্দু অধিকারী তখন কি বলেছিলেন সেটাও আরেকবার আপনাদের শোনাবো। আসুন পরপর এই দুটো বক্তব্য তাদের শুনি, তারপর বাকিটা বলছি। একটু প্রবলেম হচ্ছে, কিন্তু বিএসএফ এর সাথে ওরা বর্ডার দেখার দায়িত্ব বিএসএফ এর। যদি কোনো অন্যায় হয় আমরা দেখে নেব, কিন্তু মনে রাখবেন বিএসএফ এর সাথে যদি ওদের বচসা হয় আপনারা গ্রামের লোকেরা সেখানে যাবেন না। মুখ্যমন্ত্রী বলতে পারে যে বিএসএফ কে ভারতীয় আপনারা বর্ডারে সাহায্য করবেন না? কাকে সাহায্য করবে? বিজেপিকে সাহায্য করবে? এটা দেশ বিরোধী কথা। দিল্লি সরকার ব্যবস্থা নেওয়া উচিত, রাষ্ট্রপতির উচিত ব্যবস্থা নেওয়া। 24 ঘন্টা আলটিমেটাম দিয়ে মমতা ব্যানার্জির এই কথা প্রত্যাহার করা, নইলে সংবিধানকে মেনে মমতা ব্যানার্জির সরকারকে বরখাস্ত করা উচিত এই একটা সব পক্ষে। কারণ মমতা ব্যানার্জি ব্যক্তি নন, মুখ্যমন্ত্রী। তিনি বলছেন বিএসএফকে সহযোগিতা করবেন না, এটা রাষ্ট্রবিরোধী কথা। শুনলেন তাদের বক্তব্য। এর আগে পেট্রাপোল ঘোজাডাঙ্গা সীমান্তে গিয়েও পড়শি দেশ মানে বাংলাদেশকে চড়া ভাষায় আক্রমণ করেছিলেন শুভেন্দু অধিকারী। আরে তোদের উপরে আমরা নির্ভর করি না, রাজাকারের নাতি, আমাদের উপর তোরা নির্ভর করেন। মোল্লা ইউনুস, ভালো করে শুনে রাখো, হাসিমারাতে 40টা রাফেল আছে, আরো বহু জায়গায় আছে, কাছাকাছির নামটা বললাম। মাত্র 2টো রাফেলকে যদি উড়িয়ে দেয় ভারত, প্যান্টে বাথরুম করে ফেলবে ওরা। আমাদের উপরে কেউ আঙুল তুলতে পারে না। আমরা চাইলে ওই বাংলাদেশে যারা ফটফট করছে মৌলবাদীরা, জঙ্গিরা, 2 মিনিটে জব্দ করে দিতে পারি। আজও বাংলাদেশকে এখতিয়ার বুঝিয়ে দিলেন শুভেন্দু অধিকারী। কি বললেন শোনাই এবার সেটা। গণতান্ত্রিক সরকার ছিল, তাই যেটা বন্ধুত্বপূর্ণ আচরণ থাকা উচিত ছিল, এখন জঙ্গিবাদ জামাতের সরকার। দেশকে সুরক্ষিত করতে আমরা বেড়া করব। জনগণ নিজে স্বইচ্ছায় জমি দিচ্ছে, বিএসএফ তৎপরতা বাড়িয়েছে। ভারত বড় ভাই, 140 কোটির দেশ, দায়িত্বশীল আচরণ করতে হয় ভারতকে। ভারতবর্ষ সেই আচরণই করছে। শহর জুড়ে সাম্প্রতিক 10-12 দিনে একটার পর একটা বাড়ি আমরা দেখেছি কিভাবে হেলে পড়েছে। সোশ্যাল সাইটে আমরা দেখেছি একটার পর একটা মিম। এগিয়ে বাংলাকে কেউ কেউ বলছেন এ তো হেলিয়ে বাংলা। শহর জুড়ে তাসের ঘরের মতন ভেঙে পড়েছে। আমরা দেখেছি বাঘাযতীনে কি ঘটনা ঘটলো। নতুন বছরে অন্তত খান 10 বাড়ি দেখতে পাওয়া গিয়েছে। এবার মুখ রক্ষায় বেশ কিছু নির্দেশিকা জারি করেছে ছোট লালবাড়ির কর্তারা, কিন্তু সবটাই ওই কাগজে কলমে। মাঠে ময়দানে দেখা যাচ্ছে কি বলুন তো, সেই পুরনো ছবি। আমাদের বক্তব্য যে নির্দেশিকা এর আগে ছিল না কেন সে প্রশ্ন আরও একবার তুলছি তো বটেই। তবে এই যে নির্দেশিকা জারি করা হয়েছে, বিজ্ঞপ্তি জারি, তার বাস্তবায়ন দেখাটা প্রয়োজনীয়তা রয়েছে। ঠাকুরপুকুরে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল পুকুর ভরাটের কাজ। অনেকটা কাজ এগিয়ে যাওয়ার পর তখন পুলিশ দেখতে পায়, তার আগে দেখতে পায় না, তখন টনক নড়ে। আসুন একটু দেখি এবার আমরা। জলা বুঝিয়ে বহুতল, মানা হচ্ছে না কোনো নিয়ম, আর তাতেই নড়ে যাচ্ছে ভিত। হেলে পড়ছে কলকাতায় একের পর এক বহুতল। স্বাভাবিকভাবেই পুর নাগরিক থেকে বিরোধীরা
সবার আঙুল উঠছে হাকিম সাহেবের দিকে। মেয়র অবশ্য সব দায় ঠেলেছেন ইঞ্জিনিয়ারদের ওপর। হেলে পড়া বাড়ি তো প্ল্যানের আগে হেলে না, হেলে পড়া বাড়ি প্ল্যানের আগে হেলে না, তাদের পাইলিং থাকে, কারণ কর্পোরেশন তো ইঞ্জিনিয়ারিং সেকশনটা দেখে না। এই বাড়িগুলোর দেখার দায়িত্ব হচ্ছে যারা স্যাংশন নিয়েছে, যারা ইঞ্জিনিয়ার, যারা এলবিএস, যারা দায়িত্ব নিয়েছেন বাড়িটা তৈরি করার, আমরা দেখাশোনা করব এবং তৈরি করব। কর্পোরেশনের প্ল্যানের মধ্যে যারা তাদের সেই অঙ্গীকার করেছেন তাদের দায়িত্ব। কর্পোরেশনের তো দায়িত্ব না প্রত্যেকটা বাড়ি তার নিচে কি আছে না আছে দেখা। কিন্তু প্রশ্ন হচ্ছে, জলাজমি ভরাটের অনুমোদন তো আর ইঞ্জিনিয়াররা দেন না, সেটা হচ্ছে কিভাবে? প্রশ্নের মুখে পড়ে জলাজমি ভরাট রুখতে তড়িঘড়ি কিছু পদক্ষেপ করতে বাধ্য হয়েছেন মেয়র। জলাশয় আমাদের সবকটার রেজিস্ট্রি হয়ে গেছে, সেই জলাশয়ের মধ্যে প্ল্যান স্যাংশন হবে না। আর সেকেন্ড হচ্ছে যে জলাশয়গুলো আমরা থানাকে লিস্ট পাঠাচ্ছি, প্রত্যেকটা থানা, আপনার থানায় আপনার কতগুলো জলাশয় আছে সেটা দেখার দায়িত্ব আপনার। আপনিও দেখুন, যদি কোনো ফিল আপ হয় কর্পোরেশনকে সাথে জলাশয় বুঝিয়ে পুরো শহর উঠেছে, বাড়ি নয়। এরকম হাজার হাজার বাড়ি সমস্ত জেলাতে আছে, যাতে কোনো নিয়মকানুন মানা হয়নি। আর এটা এমনি হঠাৎ হয়ে গেছে নয়, এই সরকার আসার পরে এটা গতি পেয়েছে এবং এদের লোকেরাই এই অবৈধ নির্মাণের পেছনে, এবং তার যে অর্থ সেটা সর্বোচ্চ স্তর পর্যন্ত যায়। বিতর্ক যাই হোক, হেলে পড়া বহুতল নিয়ে শোরগোলে সামান্য হলেও সাড়া মিলেছে। ঠাকুরপুকুরে 126 নম্বর ওয়ার্ডের নারায়ণ রায় রোডে জলাজমি ভরাটের কাজ চলছিল, সেটা বন্ধ হয়েছে। আমি একবার দেখাবার চেষ্টা করবো, এটি একটি পুকুর ছিল। কয়েকদিন আগে এই পুকুর ভরাটের কাজ শুরু হয়েছিল এবং দেখা যাচ্ছে যে মাটি পড়ে রয়েছে বিভিন্ন জায়গায়, অর্থাৎ লেবার দিয়ে এই পুকুর কোনো এক অসাধু ব্যবসায়ী ভরাট করছিল এবং পরবর্তীকালে যখন ঠাকুরপুকুর থানা খবর পায়, এসে যারা এই ভরাটের কাজ করছিল তাদেরকে আটক করে। শুধু জলাজমি নয়, বেআইনি নির্মাণ রুখতে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। বহুতল তৈরিতে একাধিক বিষয় ছাড়পত্র নিতে হবে, বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে পুর নগর উন্নয়ন দফতর। বড়ভিত্তিক নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগও। তাতে কি হেলে পড়া ভাবমূর্তি সোজা হবে? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আমদানি নির্ভর অর্থনীতি থেকে গত এক দশকে ভারত কিন্তু অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে। হ্যাঁ, একেই ঘুরে দাঁড়ানো বলে। মোদী সরকারের আর্থিক নীতির জেরে ভারত বেশ কয়েকটি ক্ষেত্রে রফতানিকারক দেশ হিসেবে শীর্ষস্থানে উঠে এসেছে। একসময় যা পশ্চিমী দেশগুলোতেই তৈরি হতো, আজ তার অনেকগুলোই মেড ইন ইন্ডিয়া হিসেবে বিদেশে রফতানি হচ্ছে। আর তার মধ্যে ফ্রেঞ্চ ফ্রাই যেরকম রয়েছে, সেরকম রয়েছে স্মার্টফোন, ইলেকট্রিক গাড়ি, প্রিমিয়াম কফির রফতানি, আরও অনেক কিছু। দেশের অন্তরের প্রয়োজন মেটাতে বিদেশ থেকে আমদানি করাটাই ছিল ভারতের দস্তুর, তা সে ফ্রেঞ্চ ফ্রাই হোক বা ইলেকট্রিক গ্যাজেট। 2000 সালের মাঝামাঝি ভারতে বার্ষিক 5000 টনের বেশি ফ্রেঞ্চ ফ্রাই আমদানি করা হতো। 2010-11 তা পৌঁছে গিয়েছিল 7863 টনে। এই ছবিটাই বদলে গিয়েছে গত এক দশকে। 2023-24 সালে ভারত 1,35,877 টন ফ্রেঞ্চ ফ্রাই রপ্তানি করেছে, যা পৌঁছেছে দক্ষিণ পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য, জাপান ও তাইওয়ানের বাজারে। শুধু বরফে জমানো ফ্রাই নয়, গত কয়েক বছরে আলু রফতানিতেও শীর্ষ তালিকায় উঠে এসেছে ভারত। ক্ষমতায় এসে নরেন্দ্র মোদী স্লোগান দিয়েছিলেন মেক ইন ইন্ডিয়া। সেই স্লোগানের সাফল্য ধরা পড়েছে দেশের মাটিতে আইফোন উৎপাদনে। দামের নিরিখে ভারতের আইফোন রপ্তানি 42% বেড়ে গিয়েছে। 2023-এর $9 বিলিয়ন থেকে বেড়ে রফতানির পরিমাণ 2024-এ $12.8 বিলিয়ন। ভারত থেকে রফতানি শুরু হয়েছে ইলেকট্রিক গাড়িও। প্রথমবারের মতো বহুজাতিক গাড়ি নির্মাতা সংস্থা সিট্রোয়েন আন্তর্জাতিক বাজারে মেড ইন ইন্ডিয়া ইভির রপ্তানি শুরু করেছে। ভারতে তৈরি সেই ইভি কামারবাজার বন্দর থেকে ইন্দোনেশিয়া পৌঁছেছে। সিট্রোয়েনের মতো ফরাসি সংস্থার এই পদক্ষেপই বুঝিয়ে দিয়েছে এদেশ আর শুধু আন্তর্জাতিক গাড়ির বাজার নয়, বরং ভারত আগামী দিনের অটোমোবাইল হাব হওয়ার দৌড়েও নেমে পড়েছে। অটোমোবাইল শিল্পে ভারতের আরও একটি সাফল্য মারুতি সুজুকির ফ্রনেস্ক গাড়িটি। মারুতি সুজুকির ভারতে তৈরি এই এসইউভি ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে জাপানের বাজারে। 2024-এর অগস্টে প্রথমবার 1600 গাড়ি জাপানে পৌঁছয়। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ অটোমোবাইল জায়ান্ট সুজুকি শুধু ভারতে গাড়ি তৈরি করছে না, জাপানে তা রফতানিও করছে। জাপানের পাশাপাশি আরও 70টি দেশে রফতানি হচ্ছে এই গাড়ি। কফি শিল্পেও রফতানি বেড়েছে ভারতের। গত 4 বছরে 4 গুণ বেড়েছে রফতানি। 2020-21-এ কফি রফতানির পরিমাণ ছিল $719.42 মিলিয়ন।
2023-24 অর্থবর্ষে তা বেড়ে দাঁড়ায় $1.29 বিলিয়ন। এর ফলে কফি উৎপাদনকারী দেশ হিসেবে ভারত বিশ্বের 7ম স্থানে উঠে এসেছে। এক দশকে হাওয়া অনেকটাই বদলেছে, যার ফলশ্রুতি রফতানির দুনিয়ায় ভারত উদয়। হাইটেক গ্যাজেট থেকে পরিবেশ বান্ধব গাড়ি, বহু ক্ষেত্রেই ভারত আর শুধু গ্রাহক নয়, বরং উৎপাদক ও রফতানিকারী হিসেবে বিশ্বমঞ্চে জায়গা করে নিচ্ছে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। পূর্বাভাস মতো পশ্চিমী ঝঞ্ঝা কাটতেই শীত ফিরল, ফের 15 ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলো কলকাতার পারদ। জমিয়ে শীত পশ্চিমের জেলাগুলিতে। পুরুলিয়ার পারদ নামলো 7.5 ডিগ্রি সেলসিয়াসে। শ্রীনিকেতনের তাপমাত্রা 10-এর ঘরে। আজ রাতে আরও কিছুটা কমতে পারে তাপমাত্রা, তবে শীতের আয়ু সাময়িক। বুধবার থেকে আবারও ঊর্ধ্বমুখী হবে পারদ, 3 থেকে 5 ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা।